Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture. As a resource person, please maintain the health rules. Subject, Management, BBA, Honors 4th year. Course code 242601. Name of course, Bank Management. Lecture number 11. Title of the lecture, Central Bank. Presented by, this is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. চ্যাপ্টার 11 আমরা দেখব সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে জানবো। সেন্ট্রাল ব্যাংকের ডিটেইল আমরা এই চ্যাপ্টারে শিখব। কি কি বিষয় আমরা এই সেন্ট্রাল ব্যাংক এর এই চ্যাপ্টার থেকে আমরা দেখব। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কাকে বলে, দেন আমরা দেখব অবজেক্টিভ অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকটা আসলে কেন তৈরি করা হয়েছে এবং প্রত্যেক দেশে কেন সেন্ট্রাল ব্যাংক একটা করে হয়, ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এবং সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি। দেন আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেন্ট্রাল ব্যাংকে, সেটা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল এবং কিভাবে ক্রেডিটগুলোকে কন্ট্রোল করে সে মেথডস গুলো আমরা ডিটেইল দেখব। দেন আমরা কিছু কনসেপচুয়াল কোশ্চেন দেখতে চেষ্টা করব। হোয়াই সেন্ট্রাল ব্যাংক ইজ কল্ড ব্যাংক অফ দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংকে কেন সরকারের ব্যাংক বলা হয়। আরেকটা কোশ্চেন হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ ল্যান্ডার্স, তাকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন সেন্ট্রাল ব্যাংকে। দেন দেখবো রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল ব্যাংক এবং শিডিউল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এবং শিডিউল ব্যাংকের মধ্যে সম্পর্কটা কি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন যেটা সেন্ট্রাল ব্যাংক পারফর্ম করে সেটা হচ্ছে ক্লিয়ারিং হাউসের একটা মিডলম্যান হিসেবে, সেই ক্লিয়ারিং হাউস সম্পর্কে আমরা জানবো। তারপর তার কি সুবিধা আছে সেটা সম্পর্কে দেখবো এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে চেষ্টা করব এই চ্যাপ্টারে। শুরু করা যাক। ফার্স্ট, সেন্ট্রাল ব্যাংক। হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটা দেশের অ্যাপেক্স একটা ইনস্টিটিউশন। কিসের? ব্যাংকিং স্ট্রাকচারের। বলতেছে যে সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন ইন দ্য ব্যাংকিং স্ট্রাকচার অফ এ কান্ট্রি। একটা দেশের ব্যাংকিং এর যে কাঠামো থাকে সেই কাঠামোর সর্বোচ্চ যেটা ইনস্টিটিউশন, সেই যে প্রতিষ্ঠানটা সেটাকে বলা সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এটা কি করে? ইট সুপারভাইজ, কন্ট্রোল অ্যান্ড রেগুলেট। তারা কি করে? সুপারভাইজ করে, কন্ট্রোল করে এবং রেগুলেট করে কাকে? অ্যাক্টিভিটিস অফ কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ব্যাংকার টু দেম। তাদের ব্যাংকার হিসেবে কাজ করে এবং কমার্শিয়াল ব্যাংকগুলোকে সুপারভাইজ করে, কন্ট্রোল করে এবং তাদেরকে রেগুলেট করে সেন্ট্রাল ব্যাংক। তো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি আসলে? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটা দেশের সর্বোচ্চ একটা ব্যাংকিং স্ট্রাকচারের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান। সে কি করে? সে আদার্স যে কমার্শিয়াল ব্যাংক আছে সে কমার্শিয়াল ব্যাংকের অ্যাক্টিভিটি গুলোকে সে কি করে? সুপারভাইজ করে, কন্ট্রোল করে এবং রেগুলেট করে। এই জন্য সেন্ট্রাল ব্যাংকে আসলে বলা হয় যে অ্যাক্ট এজ এ ব্যাংকার টু দেম, তাদের ব্যাংকার হিসেবে কাজ করে, মানে ব্যাংকারের ব্যাংকার, দ্যাট মিনস ব্যাংকের ব্যাংক। অ্যাকলিন বলতেছে যে উনি বলতেছেন যে দ্য এসেনশিয়াল ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য মেইনটেনেন্স অফ দ্য স্টেবিলিটি অফ দ্য মনিটারি স্ট্যান্ডার্ড। স্টেবিলিটি অফ মনিটারি স্ট্যান্ডার্ড, সেন্ট্রাল ব্যাংক খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে কি তার ইমপ্লিমেন্টেশন, ফর্মুলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি। সেটা আমরা তার অবজেক্টিভের মধ্যে ডিটেইল আলাপ করব। একটা ইকোনমির যদি তার মনিটারি স্ট্যান্ডার্ডটা, মনিটারি পলিসিটা অথবা মানির সাপ্লাই অথবা মানির ফ্লোটা যদি ঠিক না থাকে তাহলে একটা ইকোনমির অনেক সমস্যার মধ্যে পড়ে। তো সেই জিনিসটাকে স্টেবল রাখার জন্য সেন্ট্রাল ব্যাংক একটা ভূমিকা পালন করে। এই জন্য বলতেছে সেন্ট্রাল ব্যাংকের একটা এসেনশিয়াল ফাংশন হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে দ্য এসেনশিয়াল ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য মেইনটেনেন্স অফ দ্য স্টেবিলিটি অফ দ্য মনিটারি স্ট্যান্ডার্ড। মনিটারি স্ট্যান্ডার্ডটা কি স্টেবল রাখাটা, তার একটা মেইনটেইন করাটা তার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। দেন ডিকক বলতেছেন যে উনি বলতেছেন যে এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক, তার মানে কমার্শিয়াল ব্যাংকের ব্যাংক, হুইচ কনস্টিটিউটস দ্য অ্যাপেক্স অফ দ্য মনিটারি অ্যান্ড ব্যাংকিং স্ট্রাকচার। সে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি মনিটারি সিস্টেমের এবং ব্যাংকিং স্ট্রাকচার একটা অ্যাপেক্স একটা প্রতিষ্ঠান এক যে কোনো দেশের জন্য, হুইচ পারফর্মস অ্যাজ বেস্ট অ্যাজ ইট ক্যান ইন দ্য ন্যাশনাল ইকোনমিক ইন্টারেস্ট। এবং এই সেন্ট্রাল ব্যাংকের মেইন ইন্টারেস্টটাই থাকে একটা দেশের ইকোনমির, অর্থনৈতিক যে একটা স্টেবল রাখা যায়, অর্থনৈতিকভাবে কিভাবে দেশকে ঠিক রাখা যায়, সেই ন্যাশনাল ইকোনমিক ইন্টারেস্টটা সব থেকে বেশি কাজ করে সেন্ট্রাল ব্যাংকের। তো এই জায়গা থেকে আমরা দেখি আসলে যে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটা সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান ব্যাংকিং সেক্টরে, সে কি করে? সুপারভাইজ করে, কন্ট্রোল করে এবং রেগুলেট করে কাকে? কমার্শিয়াল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংকের একটা
একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে কি, সে মনিটারি স্ট্যান্ডার্ডটাকে সে মেনটেন করে। আরেকজন স্কলার বলতেছেন যে মনিটারি পলিসির অথবা মানি মার্কেটের অ্যাপেক্স ইনস্টিটিউশন হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক, অথবা মানি মার্কেটের মেইন রেগুলেটর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। মানি মার্কেটকে রেগুলেট করে সেন্ট্রাল ব্যাংক, যে শর্ট টার্মের যে মার্কেটটা সেটা, এবং ব্যাংকিং স্ট্রাকচারকে একটা দেশের, এবং তার মেইন অবজেক্টিভটা থাকে কি, ন্যাশনাল ইকোনমিক ইন্টারেস্ট, দেশের অর্থনৈতিক যে উন্নয়ন, দেশের অর্থনৈতিক যে এই ইন্টারেস্ট, সেটার প্রতি বেশি কাজ করে সেন্ট্রাল ব্যাংকের, তার পারপাসটা। ওকে, আমরা এখন যেটা নিয়ে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি, ফর্মুলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি, সেকেন্ড ব্যাংকিং সুপারভিশন অ্যান্ড অক্সিলারি অ্যাসিস্ট্যান্স। 1972-তে যখন আমাদের স্বাধীনতার পরেই যখন আমাদের সেন্ট্রাল ব্যাংকের যাত্রা শুরু হয় ফর্মালি, তখন সেন্ট্রাল ব্যাংকের দুটো ফাংশন ছিল। একটা ছিল ফর্মুলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি, সেকেন্ড ছিল ব্যাংকিং সুপারভিশন। দেন পরে সে একটা যোগ করা হয়েছে, সেটা হচ্ছে অক্সিলারি অ্যাসিস্ট্যান্স। ওকে, তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি, যেটা মানি মার্কেটের মেইন রেগুলেটর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এই ফাংশনটা আমরা একটু দেখব। আমরা জানি মানি হচ্ছে কি, মানি ইজ এ টার্ম, মানি হচ্ছে একটা টার্ম দ্যাট হ্যাজ দ্য এক্সচেঞ্জ ভ্যালু। এই মানিটার এক্সচেঞ্জ ভ্যালু আছে। এখন এই এক্সচেঞ্জ ভ্যালুটাকে ডিটারমাইন্ড করে কে, সেন্ট্রাল ব্যাংক, যেগুলো আমাদের পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংকের ফাংশনের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখব। আমাদেরকে দেখতেই হবে আসলে ফাংশনগুলা সম্পর্কে জানতে হবে আসলে। তো আমরা যেইটা বলতেছি যে ফর্মুলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি, যে আমরা এই জায়গাতে বলতেছি মানি হচ্ছে কি, মানি ইজ এ টার্ম দ্যাট হ্যাজ দ্য এক্সচেঞ্জ ভ্যালু, এটার একটা এক্সচেঞ্জ ভ্যালু আছে, এবং সেটা ওয়ার্কিং অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, সে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। এখন আমরা জানি যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে যে কাজ করে, তার মানে কি, একজনের কাছে টাকাটা পড়ে থাকবে না, সেটা ইকোনমিতে মুভ করানোটাই সেন্ট্রাল ব্যাংকের একটা অন্যতম কাজ। এখন সে কি করে, এটা কিভাবে মুভ করে, কি করে, সেই এই পুরো জিনিসটাই আসলে আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন ওয়েতে বুঝতে চেষ্টা করব। তো আমরা যেটা বলতেছিলাম, মানে হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এখন এই মিডিয়াম অফ এক্সচেঞ্জটা কিভাবে হয়, আমরা শুরুর দিকে চ্যাপ্টারগুলোতে আমরা বলেছিলাম যে ইকোনমিতে দুই ধরনের লোক থাকে, একটা হচ্ছে সারপ্লাস ইউনিট, একটা হচ্ছে ডেফিসিয়েট ইউনিট। সারপ্লাস ইউনিট যার কাছে হিউজ টাকা থাকে, ডেফিসিয়েট গ্রুপ যার কাছে টাকা কম থাকে, মানে থাকে না, ঠিক আছে, যার ঘাটতি আছে ইনভেস্টমেন্ট এবং অন্যান্য পারপাসে, তার টাকার ঘাটতি আছে। এখন সেন্ট্রাল ব্যাংক কি করে, এই দুটোর ভিতরে কি করে, একটা পলিসি ইমপ্লিমেন্ট করে, মানে সারপ্লাস এবং ডেফিসিয়েট, যার কাছে বেশি আছে এবং যার কম আছে, এই দুটোর ভিতরে কি করে, ব্যালেন্স রাখার জন্য। কারণ যদি একজনের কাছে বেশি থাকে তাহলে কিন্তু দেশের ইকোনমিতে প্রবলেম হবে, আবার এই বিষয়টা কিন্তু প্রবলেম হবে, তখন কি করে, এই দুটো পার্টির ভিতরে একটা ব্যালেন্সিং সিচুয়েশন করার জন্য সেন্ট্রাল ব্যাংকে কিছু পলিসি তৈরি করে। সেন্ট্রাল ব্যাংক কি করে, কিছু সরি সেন্ট্রাল ব্যাংক কিছু পলিসি তৈরি করে। এখন এই পলিসির থ্রুতেই কি করে, মানির ফ্লোটাকে মেনটেন করে, মানে ব্যালেন্স করে রাখে। ইকোনমিতে যদি মানির ফ্লো বেড়ে যায় তারও কিছু প্রবলেম আছে, ইকোনমিতে যদি মানির শর্টেজ হয় সেটারও একটা প্রবলেম আছে। তো এই মনিটারি পলিসি ফর্মুলেশন করার থ্রুতে সেন্ট্রাল ব্যাংক কি করে, এই যে মানির যে যদি ডেফিসিয়েট হয়ে যায়, মানে যদি সারপ্লাস হয়, এই জন্য এই দুটোকে ব্যালেন্স করার জন্য কিছু পলিসি ফর্মুলেট করে এবং সেটাকে কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে সেটাকে ইমপ্লিমেন্ট করে। তখন দেখা যায় যে ইকোনমিতে যেই একটা প্রবলেম হওয়ার কথা, সেই প্রবলেমটা আর হয় না। যে ইকোনমিতে বেশি মানি হইলেও প্রবলেম আছে, বেশি শর্টেজ হলেও প্রবলেম আছে। তো এই সেন্ট্রাল ব্যাংক কি করে, এই পলিসি ইমপ্লিমেন্টেশন এর থ্রুতে এবং ফর্মুলেশন এর থ্রুতে এইটাকে ব্যালেন্স রাখে সেন্ট্রাল ব্যাংক। সেকেন্ড যেটা আমরা বলতেছি, ব্যাংকিং সুপারভিশন। আমাদের দেশে 61 ব্যাংক আছে, শিডিউল ব্যাংক এবং নন শিডিউল ব্যাংক 5টা আছে। এই ব্যাংকগুলোকে তাদেরকে সুপারভাইজ করে সেন্ট্রাল ব্যাংক। কি করে, তারা যেন কি করতে না পারে, একচেটিয়া কেউ কোনো বিজনেস না করতে পারে, একচেটিয়া যেন কোনো ডিসিশন নেই। সব ডিসিশন সেন্ট্রাল ব্যাংকের যে সব ধরনের ডিসিশন, একটা ব্যাংক কিভাবে অপারেট করতে হবে, একটা ব্যাংক কিভাবে চলবে, একটা ব্রাঞ্চ কিভাবে চলবে, ব্যাংক কোন কাজটা করতে পারবে, কোন কাজটা করতে পারবে না, এই যে রেগুলেশন গুলা, সবগুলো রেগুলেশন এই সুপারভিশনের জন্য, তাদেরকে সুপারভাইজ করার জন্য যত ধরনের রেগুলেশন আছে সবকিছু সেন্ট্রাল ব্যাংক তৈরি করে, এবং সেন্ট্রাল ব্যাংক ওইভাবে তাদেরকে সুপারভাইজ করে এবং মনিটরিংও করে। সহজ কথা হচ্ছে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে পরিচালনা করার জন্য যত ধরনের নিয়মকানুন সবকিছু আছে সেটা প্রিপেয়ার করে অথবা তৈরি করে এবং আদেশ জারি করে সেন্ট্রাল ব্যাংক।
থার্ড যে পয়েন্ট আমরা বলতেছি সেটা হচ্ছে কি অক্সিলারি অ্যাসিস্ট্যান্স। অক্সিলারি অ্যাসিস্ট্যান্স বলতে এই দুটো ফাংশনের বাইরেও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল ব্যাংক কিছু রোলস প্লে করে থাকে। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল ব্যাংক কিছু রোল প্লে করে থাকে। তো এগুলাকে বলা হয় আসলে অক্সিলারি অ্যাসিস্ট্যান্স হিসেবে, যেটাকে আমরা সোশো ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা আগে বলেছি যে দুটো ফাংশন ছিল 1972 এর দিকে যখন ফর্মালি সেন্ট্রাল ব্যাংকের যাত্রা শুরুটা করে, তার ওই সময়টায় এই দুটো ফাংশন ছিল। পরে কিন্তু একটা ফাংশনকে অ্যাড করা হয় যেটা সোশো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল ব্যাংক কি করবে, অ্যাসিস্ট করবে। এই জন্য এটাকে অক্সিলারি অ্যাসিস্ট্যান্স বলা হয়। এই ছিল সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভটা, তার উদ্দেশ্যটা, সেন্ট্রাল ব্যাংক কেন তৈরি করে সেটা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ফাংশনগুলা, কার্যাবলীগুলা কি সেন্ট্রাল ব্যাংকের। সেন্ট্রাল ব্যাংকের কার্যাবলী অনেক কার্যাবলী আছে, তার মধ্যে আমরা কিন্তু এই অবজেক্টিভ থেকে কার্যাবলীগুলোকে বুঝতে চেষ্টা করবো আসলে যে সেন্ট্রাল ব্যাংকের আসলে কোন জায়গাগুলোতে সেন্ট্রাল ব্যাংক কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখবো। ফার্স্ট ওয়ান হচ্ছে কি ইস্যু অফ ব্যাংক নোট। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই অধিকার আছে নোট ইস্যু করার, অন্য কোনো ব্যাংকের নোট ইস্যু করার কোনো অধিকার নাই। এই জন্য সেন্ট্রাল ব্যাংকে একচেটিয়া নোট ইস্যু করার রাইটস সেন্ট্রাল ব্যাংকেরই আছে। তো সেন্ট্রাল ব্যাংকের মেইন ফাংশনটা হচ্ছে ইকোনমিতে কখন কত মানি ইস্যু করতে হবে সেটা সেন্ট্রাল ব্যাংক ডিটারমাইন্ড করে থাকে, সেন্ট্রাল ব্যাংক সেই ডিসিশনটা নিয়ে থাকে। সেকেন্ড ফাংশন হচ্ছে কি ব্যাংকিং সিস্টেমটা কিভাবে চলবে, ব্যাংকিং সিস্টেমে যেন কোনো প্রবলেম না হয়, সেই গাইডলাইনগুলো, সেই রেগুলেশনগুলো, সেই রুলসগুলো কে তৈরি করে, সেন্ট্রাল ব্যাংক তৈরি করে। এই জন্য সেন্ট্রাল ব্যাংকের সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফাংশনটা সেটা হচ্ছে সুপারভিশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেমকে সুপারভাইজ করা, বিভিন্ন রুলস রেগুলেশন প্রিপেয়ার করার মাধ্যমে। থার্ড, কন্ট্রোল অফ মানি মার্কেট। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে মানি মার্কেটের মেইন রক্ষাকারী, মানি পরিচালনাকারী মেইন বডি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। হু রেগুলেট দ্য, এখন যদি কোশ্চেন হু রেগুলেট দ্য সেন্ট্রাল মানি মার্কেট, মানি মার্কেটকে, মুদ্রা যে বাজার, সেই বাজারটাকে কন্ট্রোল করে সবকিছু তৈরি করে সেন্ট্রাল ব্যাংক। একটা যেমনটা বলেছিলাম যে একটা ইকোনমিতে মানির যদি শর্টেজ হয় সেটাও যেন ইকোনমির জন্য প্রবলেম, মানির শর্টেজ যদি হয় সেটাও ইকোনমির জন্য প্রবলেম। তো সেন্ট্রাল ব্যাংক কি করে, এই মানি মার্কেটটাকে ব্যালেন্স রাখে, সারপ্লাস এবং ডেফিসিয়েট গ্রুপের মধ্যে ব্যালেন্সিং করে কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে কি করে মানি মার্কেটটাকে কন্ট্রোল করাটা সেন্ট্রাল ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। ফোর্থ যে ফাংশনটা কথা আমরা বলি সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য ভ্যালু অফ কারেন্সি। কারেন্সির ভ্যালুটা যেহেতু নোট ইস্যু করে কি সেন্ট্রাল ব্যাংক, কারেন্সির ভ্যালুটা কেমন হবে, যদি ইকোনমিতে বেশি মানির সাপ্লাই বেড়ে যায় তার মানে ইনফ্লেশন বেড়ে যাবে, ইনফ্লেশন যদি বেড়ে যায় মানি কারেন্সির ভ্যালুটা কমে যায়। আবার ইকোনমিতে যদি মানির অথবা ক্রেডিটের, যেটাকে আমরা ক্রেডিট বলি, সেটা ক্রেডিটের যদি শর্টেজ হয় তখনও কিন্তু কি হবে, আবার ভ্যালু, কারেন্সির ভ্যালু কমে যাবে। এখন কারেন্সির ভ্যালু পড়ে যাওয়াটা অন্য দেশের তুলনায় এক্সপোর্ট ইম্পোর্ট যখন আমরা করতে যাই, এক্সচেঞ্জ রেট যখন ডিটারমাইন্ড করে তখন কিন্তু কারেন্সির ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ এক্সপোর্ট ইম্পোর্টের জন্য। তো সেন্ট্রাল ব্যাংক কি করে কারেন্সির ভ্যালুটাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রাখার জন্য, পারফেক্ট জায়গায় রাখার জন্য সেন্ট্রাল ব্যাংক কাজ করে। তার ফিফথ যে ফাংশনটা সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ রেট। যখন এক্সপোর্ট ইম্পোর্ট করে বিজনেসম্যানরা তখন তাদের কি করতে হয়, অন্য দেশের কারেন্সিতে টাকা, কারেন্সি পাঠাইতে হয়। যেমন ডলারের, যদি চায়না থেকে চায়নার মুদ্রা পাঠাইতে, মালয়েশিয়া থেকে যদি কোনো কিছু নিয়ে আসে পারচেজ করে তখন তাকে কি করতে, মালয়েশিয়ার মুদ্রা পে করতে হয়, ডলারে পে করতে হয়। এইসব এই যে এটা কত ভ্যালু হবে, কি হবে, এই বিষয়গুলো ডিটারমাইন করে থাকে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক এগুলো দিয়ে আরেকটা রিজার্ভ, একটা ফাংশন, রিজার্ভকে মেনটেন করাটাও সেন্ট্রাল ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ, রিজার্ভ মেনটেন করা। তো আরো কিছু ফাংশন আছে সেটা আমরা দেখব। তো এই জায়গাতে আমরা যেটা দেখলাম তা কেন্দ্রীয় ব্যাংকের একটা একচেটিয়া একটাই হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকে একমাত্র একটা ইকোনমির নোট ইস্যু করতে পারে। ব্যাংকিং কে সুপারভাইজ করা তার সেকেন্ড গুরুত্বপূর্ণ ফাংশন, এবং অ্যাজ এ রেগুলেটর অফ মানি মার্কেট, সে মানি মার্কেটকে কি করতে, কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল করে থাকে। কারেন্সির ভ্যালুটাকে যেহেতু নোট ইস্যু করে সেন্ট্রাল ব্যাংক, সেহেতু কারেন্সিটার ভ্যালুটাও ডিটারমাইন করে থাকে সেন্ট্রাল ব্যাংক। এবং এক্সপোর্ট ইম্পোর্টকে সহযোগিতা করার জন্য সেন্ট্রাল ব্যাংক কি করে, অলওয়েজ এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করে থাকে। দেন কিছু ফাংশন হচ্ছে সুপারভিশন অফ লোন। যেমন সেন্ট্রাল ব্যাংক কোন কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোনের কিছু রেগুলেশন করে দেয়, কোন সেক্টরে কতটুকু লোন দিতে পারবে, তার টোটাল ডিপোজিটের কত অংশ সে লোন দিতে পারবে, সে এসএমই সেক্টরে কতটুকু লোন দিবে, সে লার্জ ইন্ডাস্ট্রির জন্য কতটুকু লোন দিবে,
ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কতটুকু লোন দিতে পারে, সে ক্যাপিটাল মার্কেটের জন্য কতটুকু ইনভেস্ট করতে পারবে, এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়কে সুপারভাইজ করে সেন্ট্রাল ব্যাংক, এবং সেটা রেগুলেশনের থ্রুতে, সেন্ট্রাল ব্যাংকগুলো এই কাজ করে থাকে। এটা কমার্শিয়াল ব্যাংকের জন্য করে রেগুলেশন গুলো এবং সুপারভাইজ করার যে গাইডলাইন গুলো, সেই গাইডলাইন গুলো সেন্ট্রাল ব্যাংক তৈরি করে, যে তুমি এই সেক্টরে এতটুকু লোন দিতে পারবে, এর বেশি লোন দিতে পারবে না, এবং তোমাকে গ্রিন ফাইন্যান্সে এতটুকু ইনভেস্ট করতে হবে তোমার টোটাল লোনের, এবং রিফাইন্যান্স স্কিমের কিছু বিষয় আছে, তুমি শর্ট টার্মে এতটুকু টাকা ইনভেস্ট করতে পারবে, লং টার্মে তুমি এত লোন দিতে পারবে, মিডিয়াম টার্মের জন্য এত লোন দিতে পারবে, এই যে পার্সেন্টেজ গুলো, এগুলো বিষয়গুলো সেন্ট্রাল ব্যাংক তাকে ডিফাইন করে দেয়। দেন হচ্ছে ক্লিয়ারিং হাউস। সেন্ট্রাল ব্যাংকের খুব একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে কি ক্লিয়ারিং হাউস, মানে নিকাশ ঘরের কাজ করে থাকে ক্লিয়ারিং হাউস। সেটা সম্পর্কে আমরা ডিটেল কিছু কোশ্চেনই পড়বো আমরা। ক্লিয়ারিং হাউস, এখন আমরা এই জায়গাতে শুধু ক্লিয়ারিং হাউস যেটা সে কি করে, সে নিষ্পত্তি করে দেয়। সেন্ট্রাল ব্যাংক একটা ভূমধ্যস্থতা ব্যাংকের যে আন্তঃ ব্রাঞ্চ লেনদেন অথবা আন্তঃ লেনদেন, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের লেনদেন, এবং ব্যাংকের এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চের লেনদেন, এই সবগুলো বিষয়কে কি মধ্যস্থতা করে, সেটাকে মীমাংসা করে দেয়, নিষ্পত্তি করে দেয় সেন্ট্রাল ব্যাংক। সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ক্লিয়ারিং হাউস ফাংশন। দেন আগে বলেছিলাম যে সেন্ট্রাল ব্যাংক ইকোনমিক স্টেবিলিটির জন্য, ইকোনমিক স্টেবল রাখার জন্য সেন্ট্রাল ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ফাংশন অথবা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থনীতিটাকে স্টেবল রাখা। কিভাবে স্টেবল রাখা? মানির সাপ্লাইয়ের থ্রুতে, ইকোনমির মানির ফ্লোটাকে ঠিক রেখে ইকোনমিক স্টেবল রাখা যায়। মানি ফ্লো যদি বেড়ে যায় তাহলে ইকোনমি স্টেবল থাকে না, মানির যদি আবার শর্টেজ হয় ইকোনমিক স্টেবল থাকে না। তো এই মনিটারি পলিসিটার ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশনের যেহেতু কাজ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের, তো কেন্দ্রীয় ব্যাংক কি করে তার আদার্স ফাংশন গুলোকে সে ঠিক করে দেশের অর্থনীতিটাকে চাঙ্গা রাখে, অর্থনীতিটাকে স্টেবল রাখে। যেমন লোন দিয়ে যেন ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হয়, সেক্ষেত্রেও যেমন ইনস্ট্রাকশন থাকে, যার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গুরুত্বপূর্ণ, এমপ্লয়মেন্ট জেনারেট করা সেটা গুরুত্বপূর্ণ, কারণ এমপ্লয়মেন্ট যদি জেনারেট না হয় তাহলে ইনফ্লেশন বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো সেন্ট্রাল ব্যাংক কি করে এই ডিফারেন্ট ফ্যাক্টরগুলো কি করে ইকোনমিতে যেন কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, সেন্ট্রাল ব্যাংক একটা ভূমিকা পালন করে থাকে। এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কি করে তার কারেন্সি ভ্যালু দিয়ে সেটা ডিটারমাইন্ড করে রাখে, এবং ফরেন রিজার্ভ ঠিক রেখে সেটা ঠিক করে, এবং যে ডলারের যে ভ্যালু থাকে সেটা ডিটারমাইন্ড করে সেন্ট্রাল ব্যাংক কি করে এক্সপোর্ট ইম্পোর্টকে সহায়তা করে থাকে, এবং এক্সপোর্ট ইম্পোর্টের রেগুলেশন তৈরি করার মাধ্যমেও কিন্তু সেন্ট্রাল ব্যাংক তার যে কার্যাবলী আছে সেই কার্যাবলী পারফর্ম করে থাকে। দেন আমরা বলতেছি অ্যাপ্রুভাল অফ ব্যাংক অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পেমেন্ট। সেন্ট্রাল ব্যাংক শুধু যে সুপারভাইজ করে, ক্লিয়ারিং হাউসের ফাংশন করে, কিংবা এক্সচেঞ্জ ভ্যালু ডিটারমাইন্ড করে কারেন্সির, তারপর তার মনিটারি পলিসি ফর্মুলেশন করে, বিষয়টা এগুলার সাথেও সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন ছাড়া কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাংক অ্যাপ্রুভাল পাবে না। তো কোনো ব্যাংকে অ্যাপ্রুভাল দেওয়ার একমাত্র রাইট হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংকের, এবং সেই ব্যাংকটা কিভাবে ডেভেলপমেন্ট করবে এবং তাদেরকে ট্রেন আপও করে থাকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক। কারণ সেন্ট্রাল ব্যাংকের একটা ইনস্টিটিউট আছে বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। ওই ইনস্টিটিউটের থ্রুতে কি করে সেন্ট্রাল ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে তাদের ব্যাংকারদেরকে, তাদের যে হিউম্যান রিসোর্স আছে সেই হিউম্যান রিসোর্সদেরকে ট্রেন আপের থ্রুতে কি করে ইফিশিয়েন্ট ব্যাংকার তৈরি করে, যেগুলো তারা কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের অ্যাক্টিভিটি গুলা কি স্মুথলি পারফর্ম করতে পারে। তো সেন্ট্রাল ব্যাংক শুধু যে রেগুলেশনের জায়গাতে, কন্ট্রোল করার জায়গাতে কাজ করে বিষয়টা এমন না। সেন্ট্রাল ব্যাংক আরো একটা ফাংশন যেটা কাজ করে সেটা হচ্ছে সে ব্যাংকের অনুমোদন দিয়ে থাকে, এবং ব্যাংকগুলো কিভাবে ডেভেলপমেন্ট করতে পারে, কিভাবে পরিচালনা করতে পারে সেটা সম্পর্কে ডিটেইল একটা গাইডলাইন দিয়ে থাকে সেন্ট্রাল ব্যাংক। এই ছিল সেন্ট্রাল ব্যাংকের ফাংশন। এখন আমরা দেখব সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি। আশা করি এতক্ষণ সবাই ধারণা করতে পেরেছো যে সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি হয়। সেন্ট্রাল ব্যাংক একটা দেশের স্পেশাল আইন দ্বারা তৈরি করা হয়, রাষ্ট্রের একটা স্পেশাল আইন দ্বারা তৈরি করা, যেমন আমাদের দেশের 1972 এর প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করে সেন্ট্রাল ব্যাংকটা তৈরি করেছে 1972-তে। কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট দিয়ে 1994 দিয়ে কমার্শিয়াল ব্যাংকগুলোকে এস্টাবলিশড করা হয়। সেন্ট্রাল ব্যাংক কি করে? সেন্ট্রাল ব্যাংক সব ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং কমার্শিয়াল ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা 36টার মতো বাংলাদেশে আছে, এবং 61 যে কমার্শিয়াল ব্যাংক এবং ফার্স্ট নন শিডিউল ব্যাংক আছে, এই সবগুলোকে রেগুলেট করে থাকে সেন্ট্রাল ব্যাংক। এই জন্য বলতেছে সেন্ট্রাল ব্যাংক রেগুলেট অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনক্লুডিং কমার্শিয়াল ব্যাংক।
কমার্শিয়াল ব্যাংকের কাজটা কি? কমার্শিয়াল ব্যাংক আসলে কাউকে অনুমোদনও দিতে পারে না, কোনো কিছু করতে পারে না। কমার্শিয়াল ব্যাংক কি করে? সে ডিপোজিট অ্যাকসেপ্ট করে এবং সে লোন দেয়। মানে সেন্ট্রাল ব্যাংকের হয়ে মানির ফ্লোটাকে ইকোনমিতে কি করে? তার মানির ডিস্ট্রিবিউটর হিসেবে, মানির ডিলার হিসেবে কাজ করে, ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে, ইকোনমিতে মানিটাকে ছড়িয়ে দেয় এই কমার্শিয়াল ব্যাংক। এটা তার একটা গুরুত্বপূর্ণ ফাংশন কমার্শিয়াল ব্যাংক। তো যেমনটা বলতেছিলাম যে দেয়ার ক্যান বি অনলি ওয়ান সেন্ট্রাল ব্যাংক, যে কোনো দেশেই সেন্ট্রাল ব্যাংক একটা থাকে। কমার্শিয়াল ব্যাংক অনেক হতে পারে, যেমন আমাদের দেশে 61 কমার্শিয়াল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কিন্তু একটা হবে একটা দেশে। ইট ইজ সেন্ট্রাল ব্যাংক কি? সেন্ট্রাল ব্যাংক ইট ইজ ওনড বাই দ্য গভর্নমেন্ট। এটাকে ওন করবে, এটার ওনারশিপ কার্ড থাকবে সেন্ট্রাল ব্যাংকের, গভর্নমেন্টের, একমাত্র গভর্নমেন্টের থাকে। কমার্শিয়াল ব্যাংকের ওনার কি হতে পারে? প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, দুটোই হতে পারে। যেমন আমাদের সোনালী ব্যাংক, জনতা, এগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এগুলো সরকারের মালিকানা। যেমন ব্র্যাক ব্যাংক, আলারপা ইসলামী ব্যাংক, এগুলো হচ্ছে প্রাইভেট ওন ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য মনোপলি পাওয়ার টু ইস্যু কারেন্সি নোট। একমাত্র নোট ইস্যু করার অধিকার হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের, আর কারোর কোনো এই নোট ইস্যু করার কিন্তু কারোর আর কোনো অধিকার নেই। কমার্শিয়াল ব্যাংক ক্যান নট প্রিন্ট কারেন্সি নোট। কমার্শিয়াল ব্যাংকের নোট ইস্যু করার কোনো রাইট নেই। সেন্ট্রাল ব্যাংক কি করে? এক পারফর্ম করে, গুরুত্বপূর্ণ একটা পারফর্ম। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসের ফাংশন পারফর্ম করে, সে কিন্তু ওটার একটা পার্ট হিসেবে কাজ করে। এই জন্য বলতেছে ইট ক্যান নট অ্যাক্ট, সে ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করতে পারে না, কারণ এই ফাংশনটা পারফর্ম করে সেন্ট্রাল ব্যাংক। বলতেছে সেন্ট্রাল ব্যাংক অকুপাইজ অ্যান্ড ডমিনেটিং পজিশন। সেন্ট্রাল ব্যাংক কি করে? অন্য ব্যাংকগুলোকে ডমিনেট করে, সুপারভাইজ করে, রেগুলেট করে। কমার্শিয়াল ব্যাংক তার সাবঅর্ডিনেট পজিশনকে সে কি করে? সে সুপারভাইজ করে। তার নিজস্ব যে হিউম্যান রিসোর্স আছে, একটা ব্যাংক কিভাবে অপারেট করে, সে ওই জায়গা নিয়ে কনসার্ন থাকে। আর সেন্ট্রাল ব্যাংক কনসার্ন থাকে পুরো ব্যাংকিং সিস্টেমটা কিভাবে চলবে সেটা নিয়ে। সেন্ট্রাল লাস্ট যে পার্থক্যটা আমরা বলতেছি সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। কমার্শিয়াল ব্যাংক ডিপেন্ডস অন সেন্ট্রাল ব্যাংক। এক্স্যাক্টলি, কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের উপরে ডিপেন্ড করে। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের শেষ আশ্রয়স্থল, ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। ওকে, এখন আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেন্ট্রাল ব্যাংকের, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ক্রেডিট কন্ট্রোল, যেটা ইকোনমির মানি ফ্লোটাকে কিভাবে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে সেই বিষয়টা সম্পর্কে এখন আমরা আলাপ করব। ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল বলতে যেটা আমরা খুব সহজ ভাষায় বলি যে একটা ব্যাংক কতটুকু লোন দিতে পারবে, কতটুকু কোন সেক্টরে দিতে পারবে, সহজ কথা, কিভাবে দিবে, কতটুকু লিমিট থাকবে, কোন ধরনের কাস্টমারকে দিতে পারবে, কত সময়ের জন্য দিতে পারবে, এই যে সবগুলো বিষয়কে রেগুলেশনের থ্রুতে নিয়ে আসাটা, মানে তাকে কন্ট্রোল করার জন্য কিছু রেগুলেশন তৈরি করে। মানে আমি কি করব? আমি ক্রেডিট একবার ক্রিয়েশন করব, আবার কন্ট্রাকশন করব, মানে একবার ইকোনমিতে মানির ফ্লো বাড়ানোর জন্য একভাবে কাজ করব, মানির ফ্লো যখন কমে যায় আরেকভাবে কাজ করব। এই যে সবগুলো কাজ কিভাবে হবে, কাস্টমারকে লোন দিবে কিভাবে, চেক করবে, এই যে সবগুলো বিষয়কে রেগুলেট করা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। সহজ কথা, যে আমি ক্রেডিট দিব সেটাকে কিভাবে আমি কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমার ক্রেডিট কন্ট্রোল। Credit control means the regulation of the creation and contraction of credit in the economy. Regulation. It is important function of central bank of any country. যে কোনো কান্ট্রির জন্য অথবা এই কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ক্রেডিট কন্ট্রোল করা, কারণ এটার সাথে ইনফ্লেশনের সম্পর্ক, এটার সাথে আনএমপ্লয়মেন্টের সম্পর্ক, ইকোনমিক স্টেবিলিটির সম্পর্ক, কমার্শিয়াল ব্যাংকগুলোর রেগুলেশনের সম্পর্ক। দ্যাটস ওয়াই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানির ফ্লোটা কিভাবে কখন কি হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ক্রেডিট কন্ট্রোলের পলিসির উপরে কিন্তু। ওকে, দ্য ইম্পর্টেন্স অফ ক্রেডিট কন্ট্রোল হ্যাজ ইনক্রিজ। কেন তার গুরুত্বটা বেড়েছে? বিকজ ডাইভার্সিফিকেশন এন্ড গ্রোথ অফ ব্যাংক ক্রেডিট অ্যান্ড আদার ফর্ম অফ ক্রেডিট। মানে ব্যাংকের লোনের এত ডাইভার্সিফিকেশন হয়েছে আসলে তাকে কন্ট্রোল করার জন্য, ব্যাংক গ্রোথ ঠিক রাখার জন্য এবং আদার ফর্মের যে ক্রেডিটগুলো সবগুলোকে রেগুলেট করার জন্য এত ডাইভার্সিফিকেশন, ব্যাংক এত সেক্টরে এখন ইনভেস্ট করতেছে, এই সবগুলো বিষয়কে কন্ট্রোল করার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ক্রেডিট কন্ট্রোল করা। তো পিএস কলিন বলতেছেন, উনি বলতেছেন যে ক্রেডিট কন্ট্রোল মিনস চেকিং দ্যাট
কাস্টমার্স পে অন টাইম, কাস্টমার পে করতেছে কিনা, এবং ডো নট এক্সিড দেয়ার ক্রেডিট লিমিট, এবং লোন দেওয়ার ক্ষেত্রে, ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোনো কিছু এক্সিড করতেছে কিনা, ঠিক মতো সবকিছু পালন করতেছে কিনা, সেন্ট্রাল ব্যাংক যেভাবে বলেছে সেটা পালন করতেছে কিনা, এটা দেখাটা, এটা চেক করাটা, সেটাকে বলা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। যেমন আপনি যদি একজন কাস্টমার যদি লোনটা পরিশোধ না করে, তাহলে সেটা নন পারফর্মিং লোন হয়ে যায়, এখন সেটা তো ডিপোজিটের অংশ। তো সেক্ষেত্রে ডিপোজিটরকে প্রোটেক্ট করাটা সেন্ট্রাল ব্যাংকের একটা দায়িত্ব, নৈতিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। কে ডুয়েট উনি বলতেছেন যে দ্য ক্রেডিট কন্ট্রোল অফ ক্রেডিট মিনস দ্য রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অফ ব্যাংক অ্যাডভান্স। এই যে ব্যাংকের লোন এবং অ্যাডভান্সকে রেগুলেট করাটা, কন্ট্রোল করা, রেগুলেট করাটাই মানে হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল, সেন্ট্রাল ব্যাংক কিভাবে ক্রেডিটকে কন্ট্রোল করে থাকে তার দুটো মেথড ফলো করে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড আর একটা হচ্ছে সিলেক্টিভ মেথড আর কোয়ালিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথডগুলো ব্যাংক রেট পলিসি, ওপেন মার্কেট পলিসি, ভেরিয়েবল রিজার্ভ রেশিও, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। ব্যাংক রেট পলিসি, ওপেন মার্কেট পলিসি, ভেরিয়েশন রিজার্ভ রেশিও। সিলেক্টিভ আর কোয়ালিটেটিভ টেকনিক হচ্ছে কি ক্রেডিট রেশনিং মেথড, ডিরেক্ট অ্যাকশন, চেঞ্জিং দ্য মার্জিনাল রেট, কনজিউমার্স ক্রেডিট কন্ট্রোল, মোরাল পারসুয়েশনস অ্যান্ড পাবলিসিটি। এখন আমরা এই যে 9টা মেথড আছে, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটো মিলে যে 9টা মেথড আছে, একটা একটা করে আমরা দেখব। প্রথমে আমরা আলাপ করব, শিখবো, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড গুলো। কোয়ান্টিটেটিভ মেথডের ফার্স্ট হচ্ছে ব্যাংক রেট পলিসি। এটা বোঝানোর আগে আমি একটা বিষয় সবার কাছে ক্লিয়ার করি, ইজি করে দিই বিষয়টাকে। সেটা হচ্ছে কি যে সেন্ট্রাল ব্যাংক সবসময় কনসার্ন থাকে কিসের উপরে কনসার্ন থাকে? সেন্ট্রাল ব্যাংক যেটা নিয়ে কনসার্ন হয় সেটা হচ্ছে কি ইকোনমিতে যেন মানির ফ্লোটা বেড়ে না যায়, ইকোনমিতে যেন ক্রেডিটের যখন আধিক্য না ঘটে, ক্রেডিট যেন শর্টেজ না হয়ে যায়, আবার যেন ওভারফ্লো না হয়ে যায়। এই দুটোই আসলে ক্রেডিট কন্ট্রোলের মেইন জায়গাটা। আমরা যতগুলো মেথড করব সবগুলো দিয়ে যখন ইকোনমিতে আমার ক্রেডিট এর পরিমাণ বেড়ে যাবে, তখন আমি কি করব? সেন্ট্রাল ব্যাংক তখন কি করে? যখন ক্রেডিট অথবা শর্টেজ হয়ে যায়, তখন সেন্ট্রাল ব্যাংক কি পলিসি নেয়? এই দুটো বিষয়, একটা হচ্ছে কি যখন আমার মানি ফ্লোটা বেড়ে যায়, আরেকটা হচ্ছে যখন আমার মানি ফ্লো কমে যায়, দ্যাট মিনস ক্রেডিট। এই দুটো পয়েন্ট, এই সবগুলো মেথড শিখতে হলে এই দুটো কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে ইকোনমিতে যদি মানি ফ্লো বেড়ে যায়, তখন সেন্ট্রাল ব্যাংক কিছু টেকনিক ইউজ করে সেটাকে ব্যালেন্স রাখে, আবার যখন শর্টেজ হয়ে যায় তখন সেটাকে আবার বাড়ানোর জন্য সেন্ট্রাল ব্যাংক আরো কিছু ভূমিকা পালন করে। ওকে, এখন আমরা একটা একটা করে পলিসিগুলো দেখি। First one, bank rate policy. Bank rate refers to the official minimum lending rates of interest of the central bank. সেন্ট্রাল ব্যাংকের একটা মিনিমাম যে রেটে সেন্ট্রাল ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংকগুলো ধার নেয়, অথবা কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যেই রেটে ধার করে সেটাকে বলা হয় ব্যাংক রেট, সহজ কথা। এবং সেটা কিসের এগেনস্টে দেয়? সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস অ্যাপ্রুভ কিছু বিল অফ এক্সচেঞ্জ এবং রিডিসকাউন্টিং এর এগেনস্টে সে লোনটা দিয়ে থাকে সেন্ট্রাল ব্যাংক। কাকে? কমার্শিয়াল ব্যাংকে। এই জন্য সেকেন্ড সেন্টেন্সটা বলতেছে ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাডভান্স অ্যান্ড লোন, সেন্ট্রাল ব্যাংক লোন এবং অ্যাডভান্স দেয় কাকে? টু দ্য কমার্শিয়াল ব্যাংকে বাই রিডিসকাউন্টিং দ্য অ্যান্ড দ্য অ্যাপ্রুভড ফার্স্ট ক্লাস বিল অফ এক্সচেঞ্জ অফ দ্য ব্যাংক। এটার এগেনস্টে কিন্তু এই যে রিডিসকাউন্টিং এর এগেনস্টে অথবা ফার্স্ট ক্লাস বিলের এগেনস্ট সেন্ট্রাল ব্যাংক এটা এই বিষয়টা করে থাকে। তো এটাকে বলা হয় ডিসকাউন্ট রেট। দ্য ব্যাংক রেট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ডিসকাউন্ট রেট। তো এখন আমরা বুঝবো যে আসলে এটা কিভাবে হয়। যখন দেখে যে ইকোনমিতে মানির ফ্লোটা বেড়ে গেছে, তখন কি করবে সেন্ট্রাল ব্যাংক? সে এটা আবার পারচেজ করে নিয়ে এটাকে কমিয়ে দিবে। এই যে দেখেন আমরা, according to the theory of bank rate, an increase or decrease in the bank rate leads to reduction and increase in the supply of credit in the economy. যখন দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংক বুঝতেছে যে ইকোনমিতে মানির ফ্লোটা বেড়ে গেছে, তখন কি করবে? সে ব্যাংকের রেটটাকে বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিলে তখন কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে আর লোন নিবে না, তখন মানির ফ্লোটা একটু স্টেবল হবে। সিমিলারলি যখন দেখবে যে ইকোনমিতে মানির ফ্লো ওভারফ্লো হয়ে গেছে, তখন সে কি করবে? তার রেটটাকে তখন তার রেটটাকে সে কমিয়ে সে কি করবে? কমিয়ে দিবে, তাতে ইকোনমিতে এবং এই কমিয়ে দিয়ে সে সেন্ট্রাল ব্যাংক থেকে যেন কমার্শিয়াল ব্যাংকগুলো ধার করে আবার ইকোনমিতে মানিটা ফ্লোটা বাড়িয়ে দেয়। এইভাবে কি করে সেন্ট্রাল ব্যাংকের মানি রেট পলিসিটা দিয়ে ক্রেডিটটাকে কন্ট্রোল করে। আমি এই জায়গাতে একটু শর্টে আবার একটু রিপিট করব।
যখন ইকোনমিতে মানির ফ্লো বেড়ে যায় তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, তার রেটটা কে বাড়িয়ে সে কি করে এই টাকাগুলো নিয়ে নেয়। দ্যাট মিনস যে বিলগুলো আছে সেগুলো সে নিয়ে নেয়। অথবা সে কি করে, তখন রেট বাড়িয়ে দিলে তখন কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে আর ধার করতে চায় না। তখন একটা স্টেবল জায়গা ক্রিয়েট হয়। যখন দেখা যায় ইকোনমিতে মানির ফ্লো খুব বেশি দরকার তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, কম রেটে কমার্শিয়াল ব্যাংকগুলোকে ধার দেয়। ধার দিয়ে যাতে কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে ইকোনমিতে মানির ফ্লোটাকে আবার বাড়িয়ে দেয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা। সহজ কথা যেটা বুঝতে হবে, আমার ইকোনমিতে মানির ফ্লো বাড়াবে অথবা কমবে। তখন আমি ব্যাংকের রেটটাকে কি বাড়াবো না কমাবো, এইভাবে বিষয়টাকে আমরা পরীক্ষায় লিখতে পারবো এবং বুঝতে পারবো। সেকেন্ড হচ্ছে কি আমাদের ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেটের সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে কি পারচেজ অ্যান্ড সেল। আমি শুরুতেই বলে নিয়েছি যে এই জায়গাতে আমাদের শিখতে হলে দুটো বিষয়, একটা হচ্ছে কি মানির ফ্লো কি বাড়তেছে না কমতেছে, এটা একটা বিষয়। এটার সাথে সম্পর্ক আমি দেখবো কার সাথে, পারচেজ এবং সেল। যদি ইকোনমিতে মানির ফ্লোটা বেড়ে যায় তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, কমার্শিয়াল ব্যাংক কি করে। ইকোনমিতে যদি মানির ফ্লো কমে যায়, দ্যাট মিনস ক্রেডিট যদি কমে যায় তখন কি হয়, এবং তার সাথে একটা সম্পর্ক আছে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের সম্পর্ক। তো আমরা এখন বিষয়টা নিয়ে একটু আলাপ করব। ওপেন মার্কেট অপারেশন রেফার্স টু দ্য পারচেজ অ্যান্ড সেল অফ সিকিউরিটিজ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। কার কর্তৃক পারচেজ করা, পারচেজ অ্যান্ড সেল অফ সিকিউরিটিজ। সেন্ট্রাল ব্যাংক সিকিউরিটি পারচেজ করবে অথবা সেল করবে, ঠিক আছে। এই তার এই পলিসি দিয়ে মানে পারচেজ করে অথবা সেল করে সে কি করবে, ইকোনমিতে ক্রেডিটের ফ্লোটাকে সে ব্যালেন্স রাখবে। ইকোনমিতে ওই দুই ধরনের বিষয় থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনফ্লেশন সিচুয়েশন থাকে, আরেকটা হচ্ছে ডিফ্লেশন সিচুয়েশন থাকে। ডিউরিং এ পিরিয়ড অফ ইনফ্লেশন, যখন মূল্যস্ফীতি থাকে ইকোনমিতে, দ্য সেন্ট্রাল ব্যাংক সিক টু রিডিউস দ্য সাপ্লাই অফ ক্রেডিট। এই যেটা বলেছিলাম যে তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন সেন্ট্রাল ব্যাংক ক্রেডিটের সাপ্লাইটাকে কমাইতে চায়। এই যে টু সিক টু রিডিউস দ্য মানি or supply of credit in the economy, তখন কি করে, ইট সেল দ্য সিকিউরিটি টু দ্য ব্যাংক, পাবলিক অর আদার্স। সে তখন কি করে, সেন্ট্রাল ব্যাংক মানুষের কাছে অথবা ব্যাংকের কাছে, আদার্স কোনো ইনস্টিটিউশনের কাছে তখন সেল করে। সেল করে দিলে তখন সে সেল করে কি করে, সে মানিটা নিয়ে নেয়। সেল করা, সে সেল করলে কি হয়, মানুষের হাতে সিকিউরিটি চলে আসে, ব্যাংকের হাতে সিকিউরিটি চলে আসে, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চলে যায়। দ্যাট মিনস ইনফ্লেশনটা তখন হয়, ব্যালেন্স হয়, একটু একটু তখন স্টেবল হয় ইনফ্লেশনটা, ঠিক আছে। এই যে ট্রান্সফার হয়ে যায়, এই যে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সেল অফ সিকিউরিটিজ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক দেয়ার উইল বি এ ট্রান্সফার অফ ক্যাশ ফ্রম দ্য বায়ার্স টু দ্য সেন্ট্রাল ব্যাংক। দিস উইল রিডিউস দ্য ক্যাশ রিজার্ভ অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। যখন কমার্শিয়াল ব্যাংকগুলো তখন এটা কেনার জন্য সে তখন উঠে পড়ে লেগে যায়, সে কেনার জন্য সেল করে দেয় তখন, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যখন ইকোনমিতে ডিফ্লেশন হয়, ইকোনমিতে যখন ডিফ্লেশন হয় তখন মানি ইনজেক্ট করা দরকার ইকোনমিতে। মানি ইনজেক্ট করতে হলে ইকোনমিতে কি করতে হবে আসলে, তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, এই সিকিউরিটি গুলোকে পারচেজ করে নেয়। তো সেন্ট্রাল ব্যাংক যখন পারচেজ করে যায় তখন সেন্ট্রাল ব্যাংক এর টাকাটা কার কাছে চলে আসে, কমার্শিয়াল ব্যাংকের কাছে এবং পাবলিকের কাছে চলে আসে। তো এইভাবে মানুষ, সেন্ট্রাল ব্যাংক কি করে, ইকোনমিতে মানিটাকে ইনজেক্ট করে, সাপ্লাই অফ ক্রেডিটটাকে ইনজেক্ট করে ইকোনমিতে মানিটাকে ইনক্লুড করে নেয়। তো এই হচ্ছে আমাদের ওপেন মার্কেট অপারেশন। থার্ড, ভেরিয়েবল রিজার্ভ রেশিও। ভেরিয়েবল রিজার্ভ হচ্ছে কি, refers to the percentage of the deposit of the commercial bank to maintain with the central bank being subject to variation by the central bank. কি হয় বিষয়টা, মানে সেন্ট্রাল ব্যাংকে আমাকে একটা রিজার্ভ মেনটেন করতে হয়, সেন্ট্রাল ব্যাংকে আমাকে কি করতে হয়, একটা রিজার্ভ মেনটেন করতে হয়। কিসের এগেনস্টে, আমার ডিপোজিটের এগেনস্টে। এখন যদি ইকোনমিতে যদি মানির সাপ্লাই যদি খুব বেশি বেড়ে যায় তখন কি করে, রিজার্ভটাকে বাড়িয়ে মানির সাপ্লাইটাকে ইকোনমিতে কমিয়ে রাখে, রিজার্ভটাকে তখন বাড়ায় দেয় সেন্ট্রাল ব্যাংক। যখন ইকোনমিতে দেখে যে মানির ফ্লো বেশি দরকার তখন সে কি করে, রিজার্ভটাকে কমাইয়া দেয় যাতে ইকোনমিতে মানির ফ্লোটা বেড়ে যায়, যেন কমার্শিয়াল ব্যাংক কি করতে পারে, মানি সাপ্লাই বেশি দিতে পারে ইকোনমিতে। আমি আবার এটা রিপিট করতেছি, ভেরিয়েবল রিজার্ভ রেশিও মানে সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংককে একটা আদেশ দেয়। সেই আদেশটা হচ্ছে কি, যে তোমাকে এত ক্যাশ রিজার্ভ মেনটেন করতে হবে, স্ট্যাটুটরি লিকুইডিটি রিজার্ভ মেনটেন করতে হবে, এটা বলে দেয়। যখন ইকোনমিতে মানির ফ্লোটা বেড়ে যায় তখন সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে একটা আদেশ দেয়। সেই আদেশটা কি, যে তোমরা তোমাদের রিজার্ভ
এখন এত পার্সেন্ট করে রাখতে হবে। এখন রিজার্ভ বেশি রাখতে গিয়ে তাদের কি করতে হয়, তাদের লোন কম দেয়, তখন মানি ফ্লোটা ইকোনমিতে কমে যায়। অন দি আদার সাইড, যে রিজার্ভ যখন ইকোনমিতে মানির ফ্লো বেশি দরকার, মানির আধিক্য দেখা দিয়েছে, ডিফ্লেশন চলতেছে, তখন সেন্ট্রাল ব্যাংক কি করে এই রিজার্ভটাকে কমিয়ে দেয়। কমিয়ে দিলে কি হয়, তখন সবগুলো কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিটের এগেনস্টে কম মেনটেন করতে হয় তার বোর্ডে অথবা সেন্ট্রাল ব্যাংকে। তখন সে কি করতে পারে, বেশি পরিমাণ লোন দিতে পারে। এই যে এক্সপানশনের এবং কন্ট্রাকশনারি এবং ইকোনমিতে মানির সাপ্লাইটাকে বাড়িয়ে কমিয়ে, সেটাকে কমানো, বাড়িয়ে অথবা কমিয়ে, সেটাকে কিভাবে ঠিক করে, রিজার্ভটাকে বাড়িয়ে কমিয়ে, মানে রিজার্ভটাকে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে সে কি করে, রিজার্ভ রিকোয়ারমেন্টটাকে কখনো যখন দরকার তখন বাড়ায়, যখন কমানো দরকার তখন কমায়। এইভাবে কি করে ক্রেডিটটাকে কন্ট্রোল করে থাকে। তারপর আমরা কোয়ালিটেটিভ কিছু দেখবো, তার মধ্যে রেশনিং অফ ক্রেডিট। রেশনিং অফ ক্রেডিট হচ্ছে কি, সেন্ট্রাল ব্যাংক একটা ম্যাক্সিমাম লোনের লিমিট ঠিক করে দেয়, যে তুমি কোন সেক্টরে কতটুকু লিমিট দিতে পারবে, এবং সেটার একটা সিলিং ফিক্সড করে দেয়, যে এত এর বেশি তুমি কি করতে পারবে না, ক্রেডিট দিতে পারবে না। এটা একটা ফিক্সড ঠিক করে দেয়। এবং এই জন্য বলতেছে যে ব্যাংক সিক টু লিমিট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড অলসো সার্টেন কেস ফিক্স সিলিং, মানে সর্বোচ্চ কতটুকু দিতে পারবে সেটাকে সেন্ট্রাল ব্যাংক ঠিক করে দিয়েও মানির ফ্লোটা অথবা ক্রেডিটটাকে কন্ট্রোল করে থাকে। দেন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন যেটাকে আমরা বলতেছি, আন্ডার দিস মেথড ইফ দ্য কমার্শিয়াল ব্যাংক ডু নট ফলো দ্য পলিসি অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, যদি কমার্শিয়াল ব্যাংকগুলো যেই অধ্যাদেশগুলো সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জারি করে সেগুলো যদি সে ফলো না করে, তখন তাকে কি করা হয়, কিছু ফোর্স করা হয়, তাকে আইসোলেট করা হয়। এই যে লেখা আছে, দিস মেথডস ক্যান অলসো বি এনফোর্স বথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভলি ক্রেডিট কন্ট্রোল। ওই যে অন্য মেথডগুলো যেমন ভেরিয়েশন রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট, অর এই যে পলিসিগুলোকে হেল্প করে ডিরেক্ট অ্যাকশন গুলো, ঠিক আছে, এটা ডিরেক্ট কোনো কাজ করে, সে অন্য মেথডগুলোকে হেল্প করে। এই জন্য ইট ইজ অলসো অ্যাক্ট অ্যাজ এ সাপ্লিমেন্ট টু আদার মেথড অফ ক্রেডিট কন্ট্রোল। কোনো অ্যাকশন নিয়ে, ডাইরেক্ট কোনো অ্যাকশন দিয়ে অন্য মেথড যদি সে ফলো না করে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথড অফ ক্রেডিট কন্ট্রোলের কোনো অধ্যাদেশ অথবা আদেশ যদি কমার্শিয়াল ব্যাংক যদি ফলো না করে, তখন তাকে কি করা হয়, এই ডাইরেক্ট কিছু অ্যাকশনে যায় সে এজন্য ডাইরেক্ট অ্যাকশন মেথডটাকে সাপ্লিমেন্ট টু আদার মেথড অফ ক্রেডিট কন্ট্রোল হিসেবে বলা হয়। মার্জিন রিকোয়ারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। In this method, the central bank fix minimum margin requirement on loan for purchasing or carrying security. মানে যখন কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিবে, সেই লোন দেওয়ার ক্ষেত্রে তাকে কি করতে হয়, তাকে ফিক্স আপ করে দেয় যে মার্জিন এত থাকতে হবে, মানে মালিকের এত বিষয় থাকতে হবে, মার্জিন থাকে। তখন কি করে, মার্জিন এক সময় বাড়িয়ে দেয় আবার কমিয়ে দেয়, এইভাবে বাড়ানো কমানোর থ্রুতেও কি করতে পারে, ভলিউম অফ ক্রেডিটটাকে কমার্শিয়াল ব্যাংকের সে ব্যালেন্স করতে পারে। এই জন্য বলতেছে, দিস আর দ্য পার্সেন্টেজ অফ দ্য ভ্যালু অফ দ্য সিকিউরিটি দ্যাট ক্যান নট বি বরোড অর ল্যান্ড। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ লোন হুইচ এ বরোয়ার ক্যান হ্যাভ ফ্রম, মানে তার বড় করার ক্যাপাবিলিটি এতটুকু আছে, ব্যাংক অন দ্য বেসিস অফ দ্য সিকিউরিটি অর কোলাটেরাল। দ্য সেন্ট্রাল ব্যাংক মে ডাইরেক্ট ব্যাংক to raise or reduce the margin, এই যে মার্জিনটাকে বাড়িয়ে কমিয়ে যেটা বলেছিলাম, the central bank thus by raising the margin requirement the central bank would reduce the volume of credit which commercial bank can grant। এই যে বাড়িয়ে এবং সে রেটটাকে বাড়াবে এবং মার্জিন রিকোয়ারমেন্টটাকে বাড়াবে অথবা কমাবে, এভাবে সে কি করতে পারে, মানি ফ্লোটাকে ইকোনমিতে ব্যালেন্স করতে পারে। তারপর বলতেছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। সেন্ট্রাল ব্যাংক একটা নির্দেশ দিয়ে দেয়, কন্ডিশন দিয়ে দেয় যে কোন কনজিউমারকে কিভাবে কতটুকু দিতে হবে, ডিউরেবল গুডস এর ক্ষেত্রে কতটুকু দিতে হবে লোন, সেটাকে রেগুলেশন করে দেয়। যে এই জন্য বলতেছে রেগুলেশন অফ ক্রেডিট, কনজিউমার ক্রেডিট ইজ ডিজাইন টু চেক দ্য ফ্লো অফ ক্রেডিট ফর কনজিউমার ডিউরেবল গুডস। কনজিউমার ডিউরেবল গুডস এর জন্য কতটুকু আমি দিতে পারবো, ক্রেডিট দিতে পারবো, কতটুকু পারচেজ করতে পারবে, এগুলো দিয়ে এই সবগুলো বিষয় রেগুলেশনের থ্রুতে ক্রেডিট কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল ব্যাংক। আমরা সংক্ষেপে এই মেথডগুলো বলতেছি। তারপর মোরাল পারসুয়েশন, এটা হচ্ছে বিষয়টা কি আসলে, এটা কোন আসলে কোনো কিছু না, সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক তারা নৈতিকভাবে একটা সম্মতিতে যায়, নৈতিকভাবে তারা একটা জায়গাতে গিয়ে ব্যালেন্সিং করে, যে আমরা আসলে যেই রুলস গুলো আছে সেটা আপনারা মানেন, তাদেরকে বারবার তাদের সাথে মিটিং করা হয় এবং তারা যেন তাদেরকে রিকোয়েস্ট করা হয়, অ্যাডভাইস করা হয়,
এই যে if a commercial bank do not follow or don't abide by the advice or request of the central bank, no gross action, আসলে শুরুতে কোনো অ্যাকশন নিবে না, is taken against them. The central bank merely was its moral influence, মোরালি তাদেরকে নৈতিকভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করবে যেন তারা ইকোনমিতে তাদের ক্রেডিটের যে ফ্লোটা সেটাকে যেন ব্যালেন্স রাখে, যাতে সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট কন্ট্রোল করতে যেন সুবিধা হয়। আন্ডার দিস মেথড সেন্ট্রাল ব্যাংক গিভস অ্যাডভাইস, তারা আসলে অ্যাডভাইস দেয়, রিকোয়েস্ট করে, পারসুয়েট মানে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করে, তাদের সাথে কোঅপারেটিভলি ক্রেডিট পলিসি ইমপ্লিমেন্ট করতে কাজ করে সেন্ট্রাল ব্যাংক। লাস্ট হচ্ছে কি পাবলিসিটি। ইন মডার্ন টাইম সেন্ট্রাল ব্যাংক ইন অর্ডার টু মেক দেয়ার পলিসি সাকসেসফুল করতে হলে, যে কোনো সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, যে কোনো তাদের পলিসি সাকসেস করতে হলে তাদেরকে কি করতে হয়, তাদেরকে পাবলিকলি অ্যাওয়ার্ড করতে হয়, যেটাকে পাবলিক অপিনিয়ন নিতে হয়, পাবলিকের অ্যাওয়ার্ড করতে হয়। তো এই জন্য বলতেছে যে এ পলিসি ক্যান বি ইফেক্টিভলি সাকসেসফুল অনলি হোয়েন অ্যান ইফেক্টিভ পাবলিক অপিনিয়ন ইজ ক্রিয়েটেড ইন ইটস ফেভার। মানুষের ফেভারের জন্য যদি কোনো পলিসি তৈরি করে সেটাকে মানুষকে জানাইতে হবে। কিভাবে জানাবে? ইট অফিসিয়াল থ্রু নিউজ পেপার, জার্নাল, কনফারেন্স, সেমিনার এটসেট্রা। তো এগুলা দিয়েও পাবলিসিটি করেও কিন্তু কি করা যায়, ক্রেডিটকে কন্ট্রোল করা যায়। তো এই ছিল আমাদের ক্রেডিট কন্ট্রোলের কিছু ম্যাথডস। এখন আমরা দেখব ওয়াই সেন্ট্রাল ব্যাংক ইজ কল্ড ব্যাংক অফ দ্য গভর্নমেন্ট। আশা করি এতক্ষণে আল্লাপে আমরা কিছুটা বুঝতে পারতেছি কেন বলা হয় সেন্ট্রাল ব্যাংকে গভর্নমেন্টের ব্যাংক কেন বলা হয়। ফার্স্ট ওয়ান, আমরা জানি যে এটা সেন্ট্রাল ব্যাংকের ওনারশিপটা থাকে কাজ গভর্নমেন্টের কাছে, এটা পুরো বিষয়টাই সরকারের, এবং সেন্ট্রাল ব্যাংকে কন্ট্রোল করে কি গভর্নমেন্ট। এবং বাংলাদেশের যে রিজার্ভ, আমাদের যে ফরেন যে রিজার্ভ, এটা কার অ্যাকাউন্ট? গভর্নমেন্টের অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টটা কে মেনটেন করে? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক এই যে মানি মার্কেটের পুরো বিষয়টা কে কাজ করে? সেন্ট্রাল ব্যাংক কাজ করে দেয়। তাই সেন্ট্রাল ব্যাংক কি করে? গভর্নমেন্টকে ফিসক্যাল পলিসি তৈরি করার সময় এবং মানি মার্কেটকে কিভাবে কি করবে সেটা সম্পর্কে সেন্ট্রাল ব্যাংক অ্যাডভাইস দিয়ে থাকে। শিল্প কারখানা কিভাবে তৈরি করবে সেটার সাথে মানির সম্পর্ক আছে। এই জন্য গভর্নমেন্টের যেই ইকোনমিক ডেভেলপমেন্টের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটার সাথে সেন্ট্রাল ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত। সেন্ট্রাল ব্যাংক খুব ক্লোজলি কানেক্টেড। সেন্ট্রাল ব্যাংক কি করে? গভর্নমেন্টকে বিভিন্ন জায়গাতে কিভাবে শিল্পের উন্নয়ন করা যায়, কোন পলিসিটা কিভাবে করা যায়, এগুলা সম্পর্কে অ্যাডভাইজর হিসেবে কাজ করে এই গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক। এবং গভর্নমেন্টকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকে, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, রিজার্ভ রিলেটেড হতে পারে, তার বিভিন্ন পলিসি রিলেটেড হতে পারে সেটা, এবং তার বিভিন্ন অর্থনীতির যে ইন্ডিকেটর গুলো আছে সেটা সম্পর্কে কিন্তু তথ্য দিয়ে থাকে সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টকে। এবং সেন্ট্রাল ব্যাংকের একটা রাইট হচ্ছে কার পক্ষে? গভর্নমেন্টের পক্ষে। সে কি করে? সোল রাইট টু ইস্যু নোট এবং গার্ডিয়ানশিপ অফ মানি মার্কেট, তার একচেটিয়া একটা রাইট হচ্ছে কার? সেন্ট্রাল ব্যাংকের নোট ইস্যু করা। এবং সেটা কার পক্ষ হয়ে নোট ইস্যু করে? গভর্নমেন্টের পক্ষ হয়ে। মানি মার্কেটের গার্ডিয়ানকে? মানি মার্কেটের গার্ডিয়ান হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, এবং এই মানি মার্কেট কাদের? গভর্নমেন্টের। এবং রিজার্ভ এবং ফরেন কারেন্সি যেটা আমরা বললাম, এবং ইকোনমিক স্টেবিলিটি, সবগুলো কাজ কে সরকারকে সহযোগিতা করে? সেন্ট্রাল ব্যাংক। তো দ্যাটস ওয়াই সেন্ট্রাল ব্যাংক যেহেতু এই ফাংশন গুলো পারফর্ম করে কার হয়ে? গভর্নমেন্টের হয়ে। এই জন্য যে সেন্ট্রাল ব্যাংক এভরিহোয়ার ফুলফিল দ্য ফাংশন অফ এ ব্যাংকার, এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের এজেন্ট এবং অ্যাডভাইজার হিসেবে, ব্যাংকার হিসেবে সেন্ট্রাল ব্যাংক এই কাজগুলো করে থাকে। দ্যাটস ওয়াই সেন্ট্রাল ব্যাংককে গভর্নমেন্টের ব্যাংক বলা হয়, কারণ সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের বাইরে নয়, সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের ভিতরে থেকেই গভর্নমেন্টের পক্ষ হয়ে কাজগুলো করে দেয়। দ্যাটস ওয়াই সেন্ট্রাল ব্যাংক ইজ কল্ড ব্যাংক অফ গভর্নমেন্ট। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ ল্যান্ডার্স। এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করব। সেটা হচ্ছে কি, সেন্ট্রাল ব্যাংক কি করে? কমার্শিয়াল ব্যাংকগুলোকে বিভিন্ন রিজার্ভ দিয়ে দেয়। সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন ক্রেডিট কন্ট্রোল পলিসি ফলো করে। সেই ক্রেডিট পলিসি ফলো করে যখন সেন্ট্রাল ব্যাংক পলিসি তৈরি করে, সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে, তখন সেন্ট্রাল ব্যাংকে একটা ধারণা হয়ে যায় তার কমার্শিয়াল ব্যাংকের যদি কোনো মানির ফ্লো কমে যায় তখন সেন্ট্রাল ব্যাংক তাদেরকে লোন প্রোভাইড করে। কোনো লিকুইডিটি প্রবলেম করে গেলে সেন্ট্রাল ব্যাংক তাদেরকে হেল্প করে। এবং শেষ আশ্রয়ের স্থল যদি কমার্শিয়াল ব্যাংকগুলো যদি কোনো কিছু আর না পারে, যেমন তার যে ডিপোজিটরি যে প্রাইমারি রিজার্ভ থাকে সেই রিজার্ভে যদি কোনো প্রবলেম হয়ে যায়, এই যে ডিপোজিটর টাকা যাতে সে দিতে পারে, এই সবগুলো বিষয়ের আসলে
সামারি হচ্ছে কি শেষ, তার যদি কোনো প্রবলেম হয় একটা কমার্শিয়াল ব্যাংকে, সে শেষ পর্যন্ত কার কাছে যায় ঋণের জন্য? সে শেষ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকের কাছে যায়। দ্যাটস ওয়াই তাকে সেন্ট্রাল ব্যাংক ইজ কল্ড দ্য ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল ব্যাংক এন্ড শিডিউল ব্যাংক, সেটা আমাদের অনেকের ক্লিয়ার ধারণা হয়ে গেছে কিভাবে, যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকেও সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে কমার্শিয়াল ব্যাংক ধার নেয়। শিডিউল ব্যাংক যেগুলো আমাদের কমার্শিয়াল ব্যাংক, শিডিউল ব্যাংক 61 শিডিউল ব্যাংক আছে, নন শিডিউল 5টা। তো রিলেশনশিপটা কোথায় তাদের মধ্যে? প্রথম হচ্ছে ডেটর এবং ক্রেডিটর, দেনাদার এবং পাওনাদার একটা সম্পর্ক হয়। কিভাবে? একটু আগে যেটা বলতেছিলাম, ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলো যখন কোনো টাকা পয়সা এগুলো প্রবলেম হয়, মানির প্রবলেম হয়, তখন সেন্ট্রাল ব্যাংকের কাছে তারা নিয়ে যায়। এই জন্য সেন্ট্রাল ব্যাংক এর সাথে তাদের একটা সম্পর্ক হয় ডেটর এবং ক্রেডিটর। ক্রেডিট কন্ট্রোলের ক্ষেত্রে ক্রেডিট কন্ট্রোলের সম্পর্ক কমার্শিয়াল ব্যাংকগুলা কি করে, মানি ফ্লোটাকে ইকোনমিতে ডিস্ট্রিবিউট করে দেয়। তো সেই ডিস্ট্রিবিউটটা কার হয়ে করে দেয়? সেন্ট্রাল ব্যাংকের হয়ে করে দেয়। এবং সেন্ট্রাল ব্যাংক আবার দেখে যে কমার্শিয়াল ব্যাংকের কাছে যেন কি না হয়, যেন ক্রেডিট বেশি বেড়ে না যায়, কমে না যায়, এটাও আবার সেন্ট্রাল ব্যাংক তাদেরকে কন্ট্রোল করে। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে অন্যান্য যত কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলোর গার্ডিয়ান। এই জন্য তাদের মধ্যে যে সম্পর্কটা, তারা হচ্ছে মেম্বার, সেন্ট্রাল ব্যাংকের মেম্বার। 61 কমার্শিয়াল ব্যাংক এবং 5 নন শিডিউল ব্যাংক, তারা হচ্ছে মেম্বার কার? সেন্ট্রাল ব্যাংক, এবং তাদের গার্ডিয়ান হচ্ছে কি? সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে গার্ডিয়ান এবং মেম্বার। তাদের ফরেন এক্সচেঞ্জের যে বিষয়গুলো, সেটাও সেন্ট্রাল ব্যাংকের সাথে তাদের সম্পর্ক আছে। ক্লিয়ারিং ফাংশনের জন্য একটা সম্পর্ক বিল্ড আপ হয় তাদের আন্ত লেনদেন এবং অন্যান্য ব্যাংকের সাথে যে লেনদেনটা হয় চেক ক্লিয়ার করা, সেটার সম্পর্কগুলো এই জন্য সেন্ট্রাল ব্যাংক এবং শিডিউল ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। আরো কিছু সম্পর্ক আছে, তারা আসলে প্রতিযোগিতাহীন, তারা একজন আরেকজনের কম্পিটিটর না কিন্তু। এবং নোট ইস্যু করার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক নোট ইস্যু করে, সেটা ডিস্ট্রিবিউট করে শিডিউল ব্যাংক। এই জায়গাতে তাদের একটা সম্পর্ক বিল্ড আপ হয়। সেন্ট্রাল ব্যাংক কি করে? ডিপোজিটরদেরকে সেফ রাখার জন্য শিডিউল ব্যাংক থেকে একটা রিজার্ভ নিয়ে রেখে দেয়। তো এই রিজার্ভ এবং ডিপোজিটরের সম্পর্ক কিন্তু সেন্ট্রাল ব্যাংকের এবং শিডিউল ব্যাংকের মধ্যে হয়। যখন সেন্ট্রাল ব্যাংক কাছে টাকা রাখে শিডিউল ব্যাংকগুলো, তখন সে ডিপোজিটরস, এবং সেন্ট্রাল ব্যাংকের হচ্ছে রিজার্ভার হিসেবে থাকে। আমরা এটা আলাপ করেছি অলরেডি। সেন্ট্রাল ব্যাংকে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলা হয়, কারণ তাদের শেষ শিডিউল ব্যাংকগুলোর শেষ আশ্রয়স্থল হচ্ছে, তফসিলি ব্যাংকগুলোর আশ্রয়স্থল হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। কন্ট্রোল এবং কন্ট্রোলার এবং কন্ট্রোল, শিডিউল ব্যাংকগুলোকে কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল ব্যাংক। এই জন্য তাদের বিতর্কে নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রণকারীর একটা সম্পর্ক গড়ে ওঠে। এখন আমরা দেখবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসের ডেফিনেশনটার মধ্যে আমরা দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে কি ক্লিয়ারিং, আর একটা হচ্ছে হাউস। ক্লিয়ারিং মানে কি? নিষ্পত্তি করা। হাউস হচ্ছে কি? ঘর, তার মানে কি নিকাশ ঘর, যেটাকে আমরা বলি নিকাশ ঘর অথবা নিষ্পত্তি ঘর। যে ঘরের মধ্যে কোনো কিছু নিষ্পত্তি হয় সেটাকে বলা হয় ক্লিয়ারিং হাউস। এবং সেই ঘরটা কোথায়? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি করে? অন্য ব্যাংকের সাথে একটা চেক যে দেনা পাওনার যে সম্পর্ক হয়, সেই দেনা পাওনার সম্পর্কটা সে মিডলম্যান হয়ে সেটাকে ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার করে দেওয়ার ভূমিকাটা পালন করে। এই জন্য সেন্ট্রাল ব্যাংকে ক্লিয়ারিং হাউস বলা হয়। যে এখন আমরা ডেফিনেশনটা দেখবো। ফার্স্ট আমরা বলছি কি, যে নিকাশ ঘর ক্লিয়ারিং হাউস, নিষ্পত্তির ঘর, যে ঘরের মধ্যে কোনো কিছু নিষ্পত্তি হয় সেটাকে বলা হয় ক্লিয়ারিং হাউস। Clearing house is a place where the representative of the banks in the same locating meet. তারা প্রত্যেকদিন কি করে? একটা সময় একটা জায়গাতে তাদের চেক এবং ড্রাফট বিল এইসবগুলোকে সেটেল করার জন্য, ব্যালেন্স গুলো সেটেল করার জন্য তারা একটা সময় মিট করে ওই জায়গার মধ্যে। এখন আমাদের দেশে যে ক্লিয়ারিং হাউসটা, সেটা কিন্তু অটোমেটেড। দেখা যায় যে একটা চেক কালেকশন করতে দিলে সেটা দিনই দিনই হয়ে যায়, এবং সেটা নির্দিষ্ট টাইমের আগে দিলে সেটা ওই দিন হয়ে যায়, আদারওয়াইজ পরের দিন হয়ে যায়। According to Oxford Dictionary of Business, the clearing house is a centralized and computerized system for settling indebtedness between members. That means শিডিউল ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের মেম্বার। এই মেম্বারদের যেই ঋণের যেই বিষয়গুলো থাকে, যেমন চেক, ড্রাফট, বিল, এই সবগুলোকে ক্লিয়ার করে দেয়, সেটেল করে দেয় কে? যেই হাউস, সেটাকে বলা হয় ক্লিয়ারিং হাউস, নিকাশ ঘর, নিষ্পত্তির ঘর। অ্যাডভান্টেজটা কি ক্লিয়ারিং হাউসের যে অ্যাডভান্টেজটা হচ্ছে, দুটো পয়েন্ট অফ ভিউ থেকে তাদের মধ্যে একটা অ্যাডভান্টেজ। একটা হচ্ছে কি ব্যাংকার্স পয়েন্ট অফ ভিউ থেকে, আরেকটা হচ্ছে কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ থেকে। ব্যাংকার্স পয়েন্ট অফ ভিউ থেকে একটা ব্যাংক আগে কি করতে হতো, যে যদি ক্লিয়ারিং হাউস না থাকে, তো দেখা যেত অটোমেটেড না হওয়ার আগের কথা বলতেছি আমি, যে একটা চেক, আমার একটা চেক কালেকশন করতে হবে ইসলামী ব্যাংক থেকে। আমার চেকটা হচ্ছে, আমার ব্যাংক হচ্ছে আলাপা ইসলামী ব্যাংক।
এখন অন্য ব্যাংকের লোক গিয়ে ওই ব্যাংকের ধারে ধারে গিয়ে খুঁজে খুঁজে সেটাকে কি করতে হতো, চেকটাকে ক্লিয়ার করতে হতো। সেটা দেখা যেত যে 15 দিন 1 সপ্তাহ সময় লেগে যেত, এবং সেটার মধ্যে অনেক টাইম কনজিউমিং ছিল, অনেক কস্ট রেজ হতো এবং অনেক রিস্ক ইনভলভ ছিল। এখন এই ক্লিয়ারিং হাউস হওয়ার কারণে কি করে এই রিস্ক গুলো সব রিডিউস হয়ে গেছে। সেটা দুটো পয়েন্ট অফ ভিউ থেকে, যেমন কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ থেকে যে কুইকলি সে কি করতে পারে, মানিটা রিসিভ করতে পারে, তার ফ্রডনেস কমে যায় কিন্তু, এবং ইনক্রিজ ইউজ অফ চেক, তখন মানুষের ভিতরে চেক ইউজ করার প্রবণতাটা বেড়ে যায়, রিস্কটা কমে যায়। চেক এটা কালেকশন করতে সময় যেমন কমে যায় এবং রিস্কটাও কমে যায়, কিন্তু ইজিলি মানি ট্রান্সফার করে দেয়। এখন যে একটা ব্যাংকিং আওয়ারে কিন্তু, এটা ব্যাংকিং ডেতে কিন্তু, অথবা একটা 1 ওয়ার্কিং ডেতে কিন্তু এখন কালেকশন হয়ে যায়। এগুলা কিন্তু কাস্টমারের জন্য খুব যেমন উপকার, অ্যাডভান্টেজ, ব্যাংকারের জন্য কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন আগে কি করতে হতো, তাকে অন্য একটা ব্যাংকের ধারে ধারে গিয়ে সেই কালেকশন করতে তার অনেক টাইম কনজিউমিং ছিল, এবং সে কস্ট হয়তো একটা রিস্ক ইনভলভ ছিল, ঠিক আছে, এবং সেটা খুব একটা ইজি একটা টাস্ক ছিল না। এই সবগুলো ক্লিয়ারিং হাউস কিন্তু এই কাজগুলোকে কি করে দিছে, খুব ইজি করে দিছে। ফার্স্ট ওয়ান ছিল কি, রিডাকশন অফ কস্টটাকে কমিয়ে দিয়েছে, রিডাকশন অফ রিস্কটাকেও কমিয়ে দিয়েছে, রিডাকশন অফ লিকুইডিটি ক্রাইসিস সেটাও কমিয়ে দিয়েছে, ইনক্রিজ ইন্টার ট্রানজেকশন গুলো, মানে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের আন্তঃ লেনদেনের যে সম্পর্কটা সেটা অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে টাইম সেভ হয়, যেটা বারবার বলতেছিলাম যে এখন একটা ওয়ার্কিং ডেতেই একটা চেক ক্লিয়ার হয়ে যায়, ইজি ট্রানজেকশন। এই ছিল আমাদের ক্লিয়ারিং হাউসের অ্যাডভান্টেজ, এবং ব্যাংকার্স পয়েন্ট অফ ভিউ থেকে, কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ থেকে। দেন আমরা একটু শর্ট নোটস একটু আলাপ করবো, সেটা হচ্ছে কি বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। যেটা এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসটা, সেটা দুটো কম্পোনেন্ট নিয়ে হয়। ফার্স্ট এবার ইলেকট্রনিক ক্লিয়ারিং হাউস অফ বাংলাদেশ হ্যাজ টু কম্পোনেন্টস, অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই দুটো ফাংশন দিয়ে কি করে ডাটা সেন্টারের থ্রুতে মাল্টিলেটারাল নেটিং ফিগার দিয়ে সেটা কি করতে পারে, সে কাজটা পারফর্ম করতে পারে। দুটো জিনিস, একটা হচ্ছে কি অটোমেটেড চেক ক্লিয়ারিং প্রসেস, যেটাকে এমআইআর সিআরআর চেক গুলোকে, এই জন্যই ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন চেক হওয়ার কারণে এটা খুবই স্মুথলি করা যায় অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমে। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের থ্রুতে করে। দুটো সিস্টেম খুব ইজিলি সেটাকে কি করতে পারে, ইনকর্পোরেট করতে পারে ব্যাংকগুলো। তারপর হচ্ছে কি সেটা কিভাবে কাজটা করে, এই স্টেট অফ দ্য আর্ট ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট হ্যাভ বিন এস্টাবলিশ কম্প্রাইজিং দ্য মোস্ট মডার্ন সফটওয়্যার। সহজ কথা এগুলো হচ্ছে ভার্চুয়ালি কি করে একটা প্রাইভেট নেটওয়ার্কের থ্রুতে ক্রিয়েট করে ব্যাংক এবং ডাটা সেন্টারের এবং ডিজাস্টার রিকভারি সাইটের থ্রুতে কমিউনিকেট করে কি করা হয়, এই চেকটাকে ক্লিয়ার করা হয়, সেটেল করা হয়, এবং সেটা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের থ্রুতেও কিন্তু এই কাজটা হয়ে যায়। তো দ্যাটস ওয়াই কি হয়, ক্লিয়ারিংটা খুব দ্রুত হয়ে যায়, কুইক হয়ে যায়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের, এবং আপনারা আশা করি ডিয়ার স্টুডেন্ট আপনারা এটাকে আরেকটু দেখে নেবেন। আমাদের মোটামুটি এই ছিল সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে কিছু ধারণা। আশা করি সবাই সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে একটা ধারণা নিতে পেরেছেন এই লেকচার থেকে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।